কোনো একটি গ্রামে মাহিরা নামে একজন মহিলা তার দুই মেয়ে রানী ও প্রিয়ার সঙ্গে বাস করত। কিছুদিন আগেই মাহিরার স্বামী ইন্তেকাল করেছে। তখন থেকেই মাহিরা একটি কেকের দোকানে কাজ করে তার দুই মেয়েকে লালন পালন করে। একদিন মাহিরা সব কেক তৈরি করার পরে তার মালকিনের কাছে গিয়ে বলল, মেম সাহেব, আপনার কথা মতো সব কেক আমি তৈরি করেছি। এখন কি চকলেট কেক তৈরি করব? না না মাহিরা, এগুলোই থাক। চকলেট কেক ও ছোড়ো, এখন আর চকলেট কেক বিক্রি হচ্ছে না। ধীরে ধীরে মাহিরার মালকিনের দোকানে বেচাকেনা কমে যায়। এই জন্য মাহিরাকেও কম কেক তৈরি করতে হয়। আস্তে আস্তে মাহিরার মালকিনের দোকানে বেচাকেনা অনেক কম হয়ে যেতে লাগে। তখন তার মালকিন দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দেখো মাহিরা, আমার দোকান আর একেবারে চলছে না। এভাবে ব্যবসা করা যায় না। আমি দোকান বন্ধ করে দেব। তুমি 2-3 দিনের মধ্যে অন্য কোথাও কাজ খুঁজে নাও। একথা শুনে মাহিরা খুবই চিন্তিত হয়ে গেল যে অনেক কষ্টে সে এই কাজটি জুটিয়েছিল, তাও আবার বন্ধ হয়ে গেল। মাহিরা মন খারাপ করে সেই দিন বাড়ি ফিরল। মাহিরার মন খারাপ দেখে তার মেয়ে রানী বলল, মা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? বেটা, যে চাকরিটা পেয়েছিলাম সেটা বন্ধ হয়ে গেল। কেন মা, তোমার চাকরি কেন ছুটে গেল? বেটা, দোকানের মালকিনের অনেক লস হচ্ছে আর দোকানে বেচাকেনাই হচ্ছে না। এই জন্য উনি দোকান বন্ধ করে দিয়েছে। তাই আমার আর চাকরিও নেই। তাহলে এখন উপায় কি হবে মা? তাহলে কি আর করার, অন্য কোথাও কাজ খুঁজে নিতে হবে। মা, তাহলে কি হবে? প্রিয়ার তো স্কুলের বেতনও দেওয়া হয়নি, 3 মাস ধরে বাকি। রানী ছিল অনেক চিন্তিত একটি মেয়ে। সে তার মায়ের দুঃখকে খুব ভালো করে বুঝতে পেরেছিল। এজন্য সে মাঝে থেকে লেখাপড়া বাদ দিয়ে বাড়িতেই তার মায়ের সব কাজে হেল্প করত। তাদের মায়ের চাকরি ছুটে যাওয়ায় রানী ও প্রিয়া অনেক কষ্ট পেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই মাহিরা তার কাজের সন্ধানে কেকের দোকানে গেল আর কেকের মালিককে বলল, ভাই, আপনার এখানে কেক তৈরি করার কোনো কাজের লোক রাখবে? আমি অনেক আগ থেকে তৈরি করি, আমার অনেক এক্সপিরিয়েন্স। কোনো অভিযোগ আপনি পাবেন না। আরে না না, আমার এখানে কোনো কাজের লোক লাগবে না। মাহিরা এদিকে ওদিকে অনেক কাজ খুঁজল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। নিরাশ হয়ে সন্ধেবেলা মাহিরা তার মেম সাহেবের দোকানে গেল। তার মালকিন মাহিরাকে দেখে বলল, মাহিরা, তুমি এসেছো, ভালোই হয়েছে। এর নাও গত মাসের টাকা। আর তুমি কি কোথাও কাজ খুঁজে পেলে? না মেম সাহেব। মাহিরা, আমারও অনেক খারাপ লাগছে তোকে নিয়ে, কিন্তু কি আর করার বল। যদি দোকানই না চলে তাহলে তোকে রেখে কি করব? তুই মন খারাপ করিস না, দেখি তোকে অন্য কোথাও কাজে লাগিয়ে দেওয়া যায় কিনা। মাহিরা গত মাসের স্যালারি নিয়ে বাড়িতে আসলো আর রানীকে ডাকতে লাগলো, রানী বেটা, এই নাও টাকা। টাকা কিন্তু বুঝে শুনে খরচ করবে, ঠিক আছে? কেন মা, তুমি কি কোথাও কাজ পাওনি? না বেটা, সারা দিন খুঁজলাম, কেউ কাজে নিল না। একথা বলে মাহিরা ঘুমানোর জন্য তার রুমে চলে গেল। রানী তার মায়ের কষ্টকে খুব ভালোভাবে অনুধাবন করত। রানী বাজারে গিয়ে সামান্য টাকা দিয়ে কিছু ডাল, সবজি ও চাউল নিয়ে আসলো আর রান্না করলো। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। মাহিরা অনেক কাজ খুঁজলো, কিন্তু কেউ তাকে কাজে নিল না। এর কয়েকদিন পরেই প্রিয়ার জন্মদিন চলে আসলো। প্রিয়া বায়না করলো তার জন্মদিনে অনেক বড় একটি চকলেট কেক কাটবে আর অনেক আনন্দ উল্লাস করবে। মা, কয়েকদিন পরে আমার জন্মদিন। এবার আমার জন্মদিনে অনেক বড় চকলেট কেক কাটবো। আমার স্কুলের সব স্টুডেন্টসরা তাদের জন্মদিনে কত আয়োজন করে। ঠিক আছে বেটা, যদি ভালো কোথাও চাকরি পেয়ে যায় তাহলে অবশ্যই আমি তোমাকে কেক কিনে দেব। মাহিরা অনেক জায়গায় কাজ খুঁজলো, কিন্তু কোনো কাজ পেল না। এরপর নিরাশ হয়ে মাহিরা বলল, হে খোদা, আজ আমার মেয়ে প্রিয়ার জন্মদিন। ও কত আশা করে বসে আছে, আমি ওর আশা পূর্ণ করতে পারবো না। সামান্য একটি চকলেট কেকই তো চেয়েছে, কিন্তু আমি কি করে দেব? আমার কোনো উপায় নেই, না আছে টাকা, না আছে কোনো কাজ। এভাবে মাহিরা বসে বসে খুবই আফসোস করছিল। ঠিক তখনই তার সামনে একটি আহত চড়ো এসে পড়ল। আরে, এই পাখিটির তো অনেক চোট লেগেছে, একে সাহায্য করা দরকার। এই কথা বলে মাহিরা পাখিটিকে ওঠালো আর একটি নদীর কাছে নিয়ে গিয়ে নদীর পানি দিয়ে তার ক্ষত স্থানকে পরিষ্কার করলো। সঙ্গে সঙ্গে সেই পাখিটি খুবই সুন্দর পরিতে প্রকট হয়ে গেল। এ দৃশ্য দেখে মাহিরা খুবই চমকে গেল। তখন সেই সুন্দর পরী মাহিরাকে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো। নইলে তো ওই দুষ্ট জাদুকরণী আজকে আমাকে মেরেই ফেলতো। আমাকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি হলাম একজন পরী। আমি তো মাঝে মাঝে পৃথিবীতে ঘুরতে আসি,
পৃথিবীতে ঘোরা আমার অনেক ফেভারিট, কিন্তু এই দুষ্টু জাদুকরণী আমার পিছনে লেগে গিয়েছিল। এই জন্য আমার ভারসাম্য হারিয়ে আমি নিচে পড়ে গেছি। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে তুমি আমাকে বাঁচিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরিজি, এতে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এটা তো আমার দায়িত্ব ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। কথা বলে মাহিরা সেখান থেকে চলে যেতে লাগলো। তখন পরি বলল, আচ্ছা শোনো, তুমি কি কোনো চিন্তায় আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক টেনশন করছো। বলো তোমার কি হয়েছে, আমি তোমার সব পেরেশানি দূর করে দেব। কি বললেন পরিজি, আমাকে আপনি হেল্প করবেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি অনেক পেরেশানে আছি। এরপর মাহিরা পরির কাছে তার সব দুঃখের কথা বলল আর প্রিয়ার জন্মদিনের কথাও বলল। পরিজি, আমি তো আপনাকে সবই বললাম। এখন যদি আমি খালি হাতে ঘরে ফিরে যাই তাহলে আমার প্রিয়া অনেক কষ্ট পাবে, ওর মন ভেঙে যাবে। ব্যাস এইটুকু সমস্যা আমি এক চটকির মধ্যে সব সলভ করে দিচ্ছি। কথা বলে পরি তার জাদুর লাঠি ঘুরালো আর সেখানে অনেক বড় একটি ঘাসের জাদুর চকলেট কেক প্রকট হয়ে গেল। মাহিরা, এই নাও জাদুর ঘাসের চকলেট কেক। এটা কোনো সাধারণ কেক নয়। জাদুর ঘাসের চকলেট কেক মানে? পরিজি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে হলো এই কেকটি হলো জাদুর। এই কেকের কাছে তুমি তোমার যা কিছু মনের ইচ্ছা প্রকাশ করবে, এই কেক তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ করবে। এখন তুমি যাও আর তোমার মেয়ের জন্মদিন অনেক ধুমধাম করে সেলিব্রেট করো। পরিজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে আপনাকে বোঝাতে পারবো না যে আপনি আজ আমার কত বড় উপকার করলেন। এরপর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মাহিরা পরীকে ধন্যবাদ দিয়ে জাদুর ঘাসের চকলেট কেক নিয়ে বাড়ি ফিরে আসলো। মায়ের হাতে চকলেট কেক দেখে প্রিয়া অনেক খুশি হলো। আরে ওয়াও, মা চলে এসেছে, কত বড় কেক নিয়ে এসেছে আমার জন্য। আমার যে কি ভালো লাগছে, এখন আমি অনেক ধুমধাম করে আমার জন্মদিন পালন করব। ইয়ে! প্রিয়া অনেক খুশি হলো। সে অনেক আগ থেকেই তার মা আসার অপেক্ষা করছিল। প্রিয়া খুশিতে নাচতে আরম্ভ করলো। এরপর রানী তার মাকে বলল, মা, প্রিয়া সেই সকাল থেকে অপেক্ষা করে বসে আছে যে তুমি আসবে আর কেক নিয়ে আসবে, আর ওর জন্মদিন অনেক ধুমধাম করে সেলিব্রেট করবে। আর ভেবো না সোনারা, আমি প্রিয়ার জন্মদিন অনেক ধুমধাম করে পালন করব। কেন মা, কি করে? তুমি কি চাকরি পেয়ে গেছো? এরপর মাহিরা রানীকে সব কথা খুলে বলল। সব কথা শুনে রানী তার মাকে বলল, আরে মা, এটা তো অনেক ভালো কথা, চলো একবার এই কেককে পরীক্ষা করে দেখি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। প্রিয়া মামনি, বলো তুমি তোমার জন্মদিনে আমার কাছ থেকে কি গিফট চাও? মা, আমি তোমার কাছে খুবই সুন্দর একটি গাউন চাই, যেটা আমি কেক কাটার সময় পরে তারপরে কাটবো। একথা শুনে মাহিরা জাদুর ঘাসের কেকের কাছে সুন্দর একটি গাউনের ইচ্ছা প্রকাশ করলো। সঙ্গে সঙ্গে জাদুর কেকের মধ্যে থেকে খুবই সুন্দর একটি গাউন প্রকট হয়ে গেল। এটা দেখে তিন মা বেটি অনেক খুশি হয়ে গেল। এরপর প্রিয়া তার মাকে বলল, আরে মা, এই ফ্রক তো অনেক সুন্দর, এখন আমি আমার বান্ধবীদের ডেকে আনি। এরপর প্রিয়া তার বান্ধবীদের ডাকতে চলে গেল। তখন রানী তার মাকে বলল, মা, তুমি এই জাদুর কেককে বলো আমাদের ঘরকে যেন সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর মাহিরা জাদুর কেকের কাছে গিয়ে এই ইচ্ছাটাই প্রকাশ করলো। সঙ্গে সঙ্গে তাদের ঘর খুবই সুন্দর সাজে সুসজ্জিত হয়ে গেল। সবাই সেই ডেকোরেশন করা সুন্দর ঘরের মধ্যে প্রিয়ার জন্মদিন ধুমধাম করে পালন করলো। এভাবেই অনেক আনন্দের সেই দিন পার হয়ে গেল। পরের দিন প্রিয়া তার মাকে বলল, মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে তুমি আমার জন্মদিনের পার্টি করেছো। শোনো মা, এখন তো আমাদের কাছে আছে জাদুর ঘাসের কেক। এখন তো আর তোমাকে অন্যের বাড়িতে কাজে যেতে হবে না। এখন আমাদের যা কিছু প্রয়োজন হবে সবই জাদুর চকলেটের কেকের কাছে চাইবো। না না প্রিয়া, এটা ঠিক হবে না। মানলাম পরি আমাদের জাদুর চকলেটের ঘাসের কেক দিয়েছে, তাই বলে তো এটার ভুল ব্যবহার করা যাবে না। বরং এই জাদুর চকলেটের কেকের মাধ্যমে আমরা পরিশ্রম করে সামনে বাড়তে পারি। ঠিক বলিনি মা? হ্যাঁ রানী, তুমি একদম ঠিক বলেছ। এখন থেকে জাদুর ঘাসের চকলেটের কেকের কাছ থেকে অনেকগুলো কেক চাইবো আর এগুলো বাজারে বিক্রি করব। এভাবেই আমরা আমাদের খরচ চালাবো। পরের দিন থেকে মাহিরা জাদুর চকলেটের কেকের কাছ থেকে অনেকগুলো চকলেট কেক চেয়ে নিল আর বাজারে সেগুলো সস্তা দামে বিক্রি করতে লাগলো। তাদের কেক এত বেশি টেস্টি ছিল যে তাড়াতাড়ি সবগুলো কেক বিক্রি হয়ে গেল। এতে তাদের অনেক টাকা আসলো। এভাবেই ধীরে ধীরে কেক বিক্রি করতে করতে তার কাছে অনেক টাকা হলো।
এরপর একদিন মাহিরা অনেক বড় চকলেটওয়ালা কেকের দোকানের নামে একটি দোকান খুলল আর সে অনেক ধনী হয়ে গেল। এখন মাহিরা তার 2 মেয়ের সঙ্গে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো। তানিয়া তার বাবা মনোহর ও মা শোভার সঙ্গে বাস করত। তানিয়ার বাবা অনেক বড় কোম্পানিতে জব করত আর তার মা হাউস ওয়াইফ ছিল। তাদের জীবন খুবই হাসি খুশিতেই চলছিল, কোনো দুঃখ কষ্ট তাদের ছিল না। ওদিকে তানিয়া লেখাপড়ায় অনেক ভালো ছিল। সে প্রাইমারি স্কুলে 8ম শ্রেণীতে পড়ত। হঠাৎ করে একদিন মনোহর অফিস থেকে বাসায় আসছিল। তখন তার বুকের মধ্যে কেমন যেন হয়ে ওঠে। তাকে হাসপাতালে নিয়ে যেতে না যেতেই মৃত্যুবরণ করে। স্বামীর অকাল মৃত্যুতে শোভা সবসময় কান্নাকাটি করত। সে খুবই দুঃখী থাকত। শোভার জন্য তার স্বামী মনোহর অনেক কিছু রেখে গিয়েছিল। এরপরও তানিয়ার অনেক বেশি খারাপ লাগতো তার বাবার জন্য, আর শোভা অনেক কান্নাকাটি করত আর মন খারাপ করে থাকতো। তবে মনোহর যে কোম্পানিতে চাকরি করত সেখানে মনোহরের ছোটবেলার বন্ধু কিশোরও চাকরি করত। মনোহরের মৃত্যুর পরে কিশোর বেশি বেশি তার বাসায় আসা যাওয়া করতে লাগলো আর তানিয়াও কিশোরের সঙ্গে অনেক মিলে গেল। হঠাৎ করে একদিন কিশোর শোভাকে বিয়ের প্রস্তাব দিল। প্রথমে শোভা এটাকে অ্যাকসেপ্ট করেনি। এরপরে তানিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে সে কিশোরকে বিয়ে করে নিল। এরপর প্রথম কিছুদিন ভালোই চলছিল। কয়েকদিন পর থেকে তানিয়া যখনই কিশোরের কাছে আসতো তখন কিশোর ধমক দিয়ে তানিয়াকে দূরে সরিয়ে দিত। একদিন কিশোর তানিয়াকে অনেক বাজেভাবে কথা বলছিল। তখন শোভা বলল, আচ্ছা তুমি কেমন বাবা, সবসময় তানিয়াকে এভাবে কথা বলো, সবসময় তো ধমক দাও। তুমি তো বলেছিলে যে তুমি তানিয়াকে নিজের বাবার মতো ভালোবাসবে, কিন্তু তোমার আচরণ একেবারে পাল্টে গেছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। শোভার কথা শুনে কিশোর কিছুই বলল না, সেখান থেকে চলে গেল। এরপর থেকে কিশোরের সঙ্গে শোভার অধিকাংশ সময় ঝগড়া লেগেই থাকতো। মা বাবার এরকম ঝগড়া দেখে তানিয়ার অনেক বেশি খারাপ লাগতো। তানিয়া একা একাই ঘরের মধ্যে গিয়ে কান্না করত। তবে একদিন অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল। তানিয়া স্কুল থেকে এসে শুনল তার মা সিঁড়ি থেকে ফসকে পড়ে মারা গেছে। মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেল? আমাকেও তোমার কাছে নিয়ে যাও মা। শোভার মৃত্যুর পরে কিশোর তানিয়ার উপরে আরো বেশি অত্যাচার করতে শুরু করলো। একদিন কিশোর তানিয়াকে ডেকে বলল, এই তানিয়া, কোথায় বলেছিস? আমার অফিসে যেতে লেট হয়ে গেছে। কি করিস সারাদিন? সৎ বাবার আওয়াজ শুনে তানিয়া আস্তে আস্তে তার বাবার কাছে গেল। তানিয়ার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, সে খুবই অসুস্থ ছিল। তানিয়াকে অবস্থায় দেখে কিশোর রেগে একেবারে আগুন হয়ে গেল আর বলল, এই যে মহারানী, কি হয়েছে তোর? আমাকে নাস্তা দিবে কে? এমনিতে আমার অফিসে যেতে অনেক দেরি হয়ে গেছে। বাবা আমি তো আজ নাস্তা তৈরি করিনি। কি বলিস কামচোর কোথাকার? নাস্তায় তৈরি করিসনি? বাবা আজ আমার শরীর অনেক খারাপ, খুব জ্বর, দাঁড়াতে পারছি না, মাথার মধ্যে খুবই ঘোরাচ্ছে। মনে হচ্ছে আজ না খেয়ে অফিসে যেতে হবে। যেমন মা তেমন মেয়ে, তোকে আমি পরে দেখে নেব। এ কথা বলে কিশোর অনেক জোরে তানিয়াকে ধাক্কা মেরে অফিসে চলে গেল। তানিয়ার অনেক জোরে ওয়ালের সঙ্গে বাধা লেগেছিল। এতে তানিয়ার মাথা থেকে রক্ত বের হতে লাগলো। হে খোদা, কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছ? প্রথমে তো বাবাকে নিয়ে নিলে, এরপর মাও চলে গেল, আমাকেও নিয়ে নেও খোদা। এ কথা বলে কান্না করতে করতে তানিয়া জঙ্গলের মধ্যে গিয়ে বসলো। সে একটি নদীর কিনারে বসলো। ঠিক তখনই একজন বৃদ্ধা মহিলা আসলো আর বলল, বেটা আমাকে তুমি সাহায্য করবে। কালকে অনেক ঝড়ের কারণে আমার ঘর ভেঙে গেছে। তুমি কি আমার ঘর ঠিক করার কাজে সাহায্য করবে বেটা? হ্যাঁ আম্মা, অবশ্যই দেব, চলুন। এ কথা বলে তানিয়া নিজের দুঃখকে ভুলে গিয়ে সেই বৃদ্ধা মহিলার সঙ্গে তার বাসায় গেল। জঙ্গল থেকে শুকনা কাঠ, খড়ি পাতা এক জায়গায় করে কয়েক ঘন্টার মধ্যে তানিয়া সেই বৃদ্ধা বুড়ি আম্মার ঘরটাকে সুন্দর করে ঠিক করে দিল। এই দেখুন আম্মা, আপনার ঘর একেবারে ঠিক হয়ে গেছে। এখন আপনি আপনার ঘরে আরামে থাকতে পারবেন। এখন আমি চলে যাই, ঠিক আছে? এ কথা বলে তানিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগলো। তখন বৃদ্ধা মহিলা বলল, বেটা থামো, তুমি অনেক ভালো, তোমার মনে অনেক দয়া। একজন অপরিচিত বৃদ্ধাকে তুমি এতটা সাহায্য করলে, এত কষ্ট করলে আমার জন্য তুমি। এ কথা বলতে না বলতে সেই বৃদ্ধা মহিলা খুবই সুন্দর পরিতে প্রকট হলো আর নিজের জাদুর লাঠি ঘুরিয়ে বলল, তানিয়া, আমি জানি তুমি অনেক কষ্টে ছিলে। তোমার কষ্ট সম্পর্কে আমি সব কিছু জেনে গেছি। আমার অনেক দয়া হয়েছে তোমার উপরে। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছি, এই জন্যই আমি তোমার পরীক্ষা নিয়েছি। তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, এই জন্য এই নাও, এটা হলো জাদুর ফ্রক। এই জাদুর ফ্রক তোমার সকল দুঃখ কষ্ট দূর করে দেবে।
এখন তুমি এই জাদুর ফক নিয়ে বাসায় চলে যাও। এই জাদুর ফক তোমাকে সব কিছুতে হেল্প করবে। আর ভয় পেও না, তোমার সঙ্গে রয়েছে জাদুর ফক, বুঝেছো? একথা বলে পরি সেখান থেকে চলে গেল। পরীকে ধন্যবাদ জানিয়ে পরীর দেওয়া সেই জাদুর ফক নিয়ে তানিয়া বাসায় চলে আসলো। পরীর দেওয়া জাদুর ফক দেখতে অনেক সুন্দর ছিল, এজন্য তানিয়া নিজেকে রক্ষা করতে পারল না। সে তাড়াতাড়ি ফকটিকে পরে নিল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তখন দরজায় জোরে জোরে ধাক্কাচ্ছিল কে যেন। সে ছিল কিশোর। আরে এই, এত সময় লাগে নাকি দরজা খুলতে? তাড়াতাড়ি খোল। সৎ বাবার আওয়াজ শুনে তানিয়া জোরে জোরে এসে দরজা খুলে দিল। দরজা খুলতে না খুলতে কিশোর বলল, আরে দরজা কে খুললো? কিছুই তো বুঝতে পারলাম না। আচ্ছা যাকে, অফিসে খামাখাই বসেছিলাম, অনেক টায়ার্ড লাগছে, যাকে একটু আরাম করা যাক। কথা বলতে বলতে কিশোর ঘরের ভেতরে চলে গেল। তখন দরজার কাছে দাঁড়িয়ে তানিয়া মনে মনে ভাবতে লাগলো, আরে আমি তো এখানেই দাঁড়িয়ে, কিন্তু বাবা আমাকে দেখতে পেল না কেন? কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। কথা বলে তানিয়া আয়নার কাছে গেল, কিন্তু আয়নার ভেতরে সে নিজেকে দেখতে পেল না। তখন সে চিন্তায় পড়ে গেল। আরে এটা কি করে সম্ভব? আমাকে দেখা যাচ্ছে না কেন? এরপর তানিয়ার বুঝতে আর বাকি রইল না যে এই সব কিছুই হচ্ছে জাদুর ফগের কারণে। তারপরে তানিয়া জাদুর ফগ খুলে আলমারিতে রেখে দিল। এরই মধ্যেই কিশোর জোরে জোরে চিৎকার করে তানিয়াকে ডাকতে আরম্ভ করলো। আরে এই তানিয়া, কোথায় গেছিস? কখন থেকে আমি তোকে চিৎকার করে ডাকছি, তাড়াতাড়ি এদিকে আয়। বাবা, আমি কিচেনে থালাবাটি পরিষ্কার করছিলাম। কিচেনে থাকিস আর বাথরুমে থাকিস, তাতে আমার কিছু যায় আসে না। যা তাড়াতাড়ি আমার জন্য গরম গরম কফি করে নিয়ে আয়। এরই মধ্যে দরজায় কলিং বেলের শব্দ। তানিয়া দরজা খুলতে গেল। ঠিক তখনই কিশোর তানিয়াকে বলল, এই যা, তুই আমার জন্য কফি তৈরি করতে যা, দরজা আমি খুলে দিচ্ছি। কথা বলে কিশোর নিজে গিয়ে দরজা খুলল। দরজা দিয়ে প্রবেশ করলো খুবই সুন্দরভাবে সেজে গুজে মডার্ন একটি মেয়ে। ওই মহিলাকে দেখে কিশোর খুশি হয়ে বলল, আরে তুমি এখানে? টিনা, ভেতরে এসো। হ্যাঁ কিশোর, আমি তোমার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি আমি। তখন সেখানে গরম গরম কফি নিয়ে তানিয়া আসলো আর বলল, বাবা এই নিন আপনার গরম গরম কফি। কিন্তু এই আন্টি কে? এটা হচ্ছে আমাদের অফিসের ম্যাডাম, আমার সঙ্গে কাজ করে। অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়ে ডিসকাস করতে এখানে এসেছে। তবে এখান থেকে যাও, ঘর থেকে বের হবে না যতক্ষণ না আমি বলি, বুঝেছো? এরপর তানিয়া চুপচাপ নিজের রুমে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আরে এই আন্টিকে না চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। হ্যাঁ মনে পড়েছে, যখন মা বেঁচে ছিল তখন মাঝে মাঝে এই মহিলা আসতো। আমি একদিন এই মহিলার সঙ্গে বাবাকে বাজারে দেখেছি শপিং করতে। আর আজ এই মহিলা আবার বাসায় চলে এসেছে। মনে হয় কিছু না কিছু কাণ্ড আছে, আমাকে দেখতে হবে। আমি জাদুর ফ্রক পরে নেই, তাহলে সব কিছু ফাঁস হয়ে যাবে। এরপর তাড়াতাড়ি তানিয়া জাদুর ফ্রক পরে নিল। জাদুর ফ্রক পরে চুপ করে চলে গেল কিশোরের রুমে আর সবকিছু শুনতে লাগলো। আরে সুইট হার্ট, আর কয়েকদিন থামো, একটু অপেক্ষা করো। অল্প দিন পরে আমি তোমাকে বিয়ে করে নেব। কিন্তু কবে? একথা তো তুমি 1 মাস আগে থেকে বলে আসছো। সুইট হার্ট, আমি যা কিছু করছি সবকিছু তো তোমার জন্যই করছি। আমি শুধু শোভাকে বিয়ে করেছিলাম ওর সয় সম্পত্তির জন্য, আর শোভাকে মেরে ফেলেছি সিঁড়ি থেকে আমি একটা সুযোগ পেয়েই। কি আর করার, ওকে মেরেও সম্পত্তি আমার হলো না। শোভা সব সম্পত্তি ওর মেয়ে তানিয়ার নামে করে গেছে। এখন তানিয়াই হলো আমার টার্গেট। ওকে মেরে সব সম্পত্তির মালিক হব আমি। তুমি যা করার তাড়াতাড়ি করো, আমি বেশি অপেক্ষা করতে পারবো না, কারণ আমার বাড়ির মানুষ আমার জন্য ছেলে খুঁজছে। এসব শুনে তানিয়া নিজেকে রাখতে পারল না। সে তাড়াতাড়ি নিজের রুমে চলে আসলো আর কান্না করতে লাগলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না, মা যাকে এত ভালোবাসতো আর সেই মাকে খুন করেছে, আর তাকে আমি বাবা বলে ডাকছি। না না, একজন খুনি কখনো বাবা হতে পারে না। ওকে আমি পুলিশের আওতায় দেব। আমার শ্বশুর মাটাকে এভাবে খুন করেছে। আমি পুলিশের কাছে যাব, পুলিশকে বলবো আমি আমার মাকে খুন হতে দেখেছি। এরপর তানিয়া সোজা পুলিশের কাছে চলে গেল। পুলিশ তানিয়ার কথা শুনে তানিয়াকে সঙ্গে করে তার বাসায় আসলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমার স্ত্রীকে হত্যার দায়ে আমি তোমাকে গ্রেফতার করছি। আমি হত্যা করেছি? কে বলেছে? এর প্রমাণ আছে? হ্যাঁ, আমি প্রমাণ সাথে নিয়ে এসেছি। এই তানিয়া ওর মাকে খুন করতে দেখেছে। এটা কি করে সম্ভব? তানিয়া মিথ্যে বলছে। আমি যখন ওর মাকে খুন করি তখন তো তানিয়া স্কুলে গিয়েছিল। আরে আমি এসব কি বলে ফেললাম? পুলিশ দেখুন, ওর পাপ নিচে মুখে স্বীকার করেছে। এখন আপনি ওকে কঠিন থেকে কঠিন শাস্তি দিন। চলো তুমি আমার সঙ্গে, বাকি জীবন তুমি জেলে কাটাবে। আরে আরে টিনা, তুমি আমাকে বাঁচাও, আমি জেলে যেতে চাই না। আমি কি করব? তুমি পাপ করেছো, তার শাস্তি তুমি ভোগ করবে। আমি চললাম। এভাবেই পুলিশ কিশোরকে গ্রেফতার করলো আর তাকে সারা জীবনের জন্য কারাদণ্ড দিল।
এভাবেই তানিয়া জাদুর ফগের মাধ্যমে তার মৃত মায়ের খুনিকে শাস্তি দিল।